রাশেদ প্রধান, যিনি চাকপা বা জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা, সহসভাপতি, ওনার একটি বক্তব্য ইদানিং তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। বক্তব্য এবং তার কনসিকুয়েন্স, তার যে বিভিন্ন পরিণতি, সেটা নিয়ে অনেক রকম আলোচনার জন্ম দিয়েছে। তো উনি প্রধানমন্ত্রীকে উল্লেখ করে কিছু বক্তব্য রাখেন, যেটা সম্ভবত শালীনতার সীমা বা শোভনতার সীমা অতিক্রম করে যায়। উনি এমন কিছু শব্দ ব্যবহার করেন, বিশেষত একটি ক দিয়ে শুরু এরকম একটি শব্দ ব্যবহার করেন, যেটা আসলে অনেক মানুষকেই আহত করেছে। প্রধানমন্ত্রী মাত্র 2 মাস হলো উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তো এর ভিতরে একজন নেতা, যিনি তেমন বড় কোনো নেতা না, অনেকেই আমি নিশ্চিত যে তার মানে রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান বা তার দাদা গমির উদ্দিন প্রধানের নাম জেনে থাকলেও রাশেদ প্রধান যে একটি পার্টির নেতা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পার্টি, তার নেতা, এটা অনেকেই হয়তো জানতেন না। তো উনি এবার অবশ্য জেনে গেলেন। তো এই বক্তব্যের পরে তার বাসার সামনে একটা গ্যাদারিং হয়। ইন্টারেস্টিংলি এই গ্যাদারিংকে কেউ মব বলছে না, মানে সংবাদ মাধ্যমগুলো মব বলছে না। যারা ইউনূসের সরকারের সময় যেগুলোকে মব বলতো, যে ধরনের ঘটনাকে, এটাকে বলছে না, বলেনি আর কি, দু একটি ব্যতিক্রম ছাড়া। তো ওনারা শুরু করে দিলেন তাকে জুতো ছোড়া টোড়া ইত্যাদি। এটা অবশ্য আইনের ভিতরে পড়ে না, ওনারা যেটা করেছেন সেটা অন্যায়। তো তারা বলছেন যে তারা ক্ষুব্ধ জনতা এটা না, এখানে বিএনপি অ্যাক্টিভিস্ট ছাড়াও, বিএনপি অ্যাক্টিভিস্ট তো ছিল কিছু, কিন্তু অন্য কিছু পার্টি বা গ্রুপের লোকজনকে দেখা গেছে যারা এখানে করেন, এই ধরনের গন্ডগোল করে থাকেন। এবং সেখানে এক পর্যায়ে তার ব্যক্তিগত স্টাফ এবং তার কিছু সমর্থক, তারও মনে হয় সমর্থক আছে কিছু রাশেদ প্রধান সাহেবের। তো উনি, তারা বাধা দেন বা তাদের সাথে হাতাহাতিতে জড়ায় পড়েন, এবং রাশেদ প্রধানের যিনি পিএস বা পার্সোনাল সেক্রেটারি, ওনাকে অ্যারেস্ট করা হয়, সাম জব, তাকে মানে পুলিশ তার কাস্টাডিতে নেয়। তাকে এখন পর্যন্ত ছাড়া হয়েছে কিনা এটা আমরা একেবারে নিশ্চিত নই। তো যেরকম ঠিক বলা হয়েছে, রাশেদ প্রধান যেরকম যে শব্দগুলো উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীকে উল্লেখ করে, তার ব্যাখ্যাও উনি দিয়েছেন এবং এক প্রকার ক্ষমা প্রার্থনা করেছেন। আমার বক্তব্য হচ্ছে, এ ধরনের বক্তব্য তো শেখ হাসিনা নিয়মিতই বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি প্রবাসে ছিলেন, উনি দেশ ছেড়ে যেতে হয়েছিল ওনার একটি দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে তো উনি দেশে আসতে পারেন নাই, বছরের পর বছর, 17 বছর আসতে পারেননি। তো উনি এরকম একটা কথা উনি বললেন, তো নিয়মিতই বলতেন শেখ হাসিনা। মাহবুবুল আলম হানিফ, যিনি বিএনপির বড় নেতা ছিল, সেও এই ধরনের কথাবার্তা বলতো। মানে এই শব্দটাই, যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি কোট আনকোট আহত করেছে বিএনপির সমর্থকদেরকে, সেই কথাটি বলতো। তখন কিন্তু বিএনপির কেউ লাফিয়ে ঝাঁপিয়ে তাদের বাসার সামনে গিয়ে কিছু করেন না। তো তখন তারা এত যুক্তি দিতে পারেন, তখন যদি রাস্তায় নামলেই বিএনপির লোকদেরকে উপরে হামলা হতো, তাদের উপরে প্রচুর নির্যাতন, এটা তো সত্য কথা, বিএনপির লোকজন প্রচুর নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিবাদের সুযোগ ছিল না, এই জন্য ওনারা প্রতিবাদ করতে পারেননি। কিন্তু ঘটনাচক্রে একজন বামপন্থী নেতা, আমি নামটা এখন মেনশন করছি না, উনি কয়েকদিন আগেই, রাশেদ প্রধানের বক্তব্যের কয়েকদিন আগেই, উনি এই ক দিয়ে যে শব্দটা রাশেদ প্রধান ইউজ করেছেন সেটা ব্যবহার করেননি, কিন্তু উনি ব দিয়ে একটি শব্দ ব্যবহার করেছেন, এবং আরো বা একই রকম আপত্তিজনক কথাবার্তা উনি প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেছেন। উনি তার সংগঠন যেটা বিপ্লবী ছাত্র মৈত্রী, ওটা আরেকটু বড়, এবং এটা আবার বিরোধী যে 11 দলীয় জোটের পার্ট না, রাশেদ প্রধানের দল সেটার পার্ট। তো সে এগুলো বলে গেল, বিএনপির ভিতরে কোনো প্রতিক্রিয়াই আমরা দেখতে পাইনি। আবার এটা আবার শুরু হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে কি পোস্ট করার জন্য
একজন সাংবাদিক, ডিসেন্ট পত্রিকার একজন, ডিসেন্ট যে সংবাদ মাধ্যম সেটার দেশ ডিসেন্ট, তাকে গ্রেফতার করা হয়েছে। দুঃখজনক, এইগুলো আমরা আশা করি নাই। এবং আমি যতটুকু লক্ষ্য করছি, প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত সহনশীল মানুষ, তাকে নিয়ে বিভিন্ন কার্টুন করা হয়েছে এবং উনি বিভিন্ন রকমের সমালোচনাকে এক প্রকার উৎসাহ দিয়েছেন। কিন্তু আমার ধারণা কিছু অতি উৎসাহী লোক এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলেননি, বা প্রধানমন্ত্রীর একেবারে জ্ঞাতসারে হয়েছে তাও না, মানে তাকে এড়িয়ে গিয়ে এরকম করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী 17 বছর লন্ডনে ছিলেন, উনি জানেন যে ওই লন্ডন শহরে হাইড পার্কে যাকে খুশি তাকে নিয়ে প্রচুর গালাগালি যে দেওয়া হয়, যে এবং যেটাকে আমরা অশ্লীল বলি, চরম অশ্লীল যে গালি বলা হয়, সেগুলো দেওয়া যায়, কেউ কিছু বলেন। পলিটিক্যাল অঙ্গনে পার্লামেন্টের বাইরে অনেক রকম কথাবার্তা বলা হয়, বিভিন্ন সভ্য দেশে বলা হয়, ভারতেও বলা হয়, প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গ করা হয়। তো রাশেদ প্রধান যেরকম বলেছেন সেগুলোটা না হওয়াই উচিত, কিন্তু এটা করলে তাকে ট্যাকল দেওয়ার আরো অনেক পথ আছে, বক্তব্যের মাধ্যমেই দেওয়া যায়। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলে তার কতটুকু অনেক রকম উইটিলি এবং বা ক্ষুরধারভাবেও তার বিপক্ষে অনেক কিছুই বলার ছিল, কিন্তু সেই পথে হাঁটলেন না বিএনপির তথাকথিত সমর্থকরা। তারা চলে গেলেন তার বাসার সামনে এবং জুতো ছুঁড়ে মারলেন, ইত্যাদি ছুঁড়ে মারলেন। এটাতে তো রাশেদ প্রধানের এক ধরনের বেনিফিটও হইল, তাকে যারা চিনত না তারা এখন সবাই চিনে গেল। এই চেনার ফলে যে উনি রাজনীতিতে বিরাট কোনো ইম্প্যাক্ট করে ফেলবেন এমন না, কিন্তু এটাও তো বিএনপি এখানে যেসব যেভাবে যেই স্লোগানগুলো দিয়েছে, বা বিএনপি বা বিএনপির নামে যেসব গ্রুপ আছে বিভিন্ন, তারা যেসব স্লোগান দিয়েছে, যে কি পাকিস্তান ইত্যাদি নিয়ে, পাকিস্তানের দালাল টালাল ইত্যাদি বলে তারা যে স্লোগান দিয়েছে, এগুলো তো একেবারে টিপিক্যাল আওয়ামী লীগের স্লোগান। তো এরা কি যুবলীগ ছাত্রলীগ থেকে ঢুকেছে? বিএনপির স্লোগান তো এগুলো ছিল না, বা বিএনপির স্লোগান এগুলো না। তো এটা এক ধরনের দুঃখজনক, এটা এবং এটা কি একটা এক ধরনের সতর্ক বার্তাও চলে গেল যে এরা শব্দ চয়নে আরো অনেক সংযত হতে হবে। একটা প্রপার ডেমোক্রেসিতে অত সংযত হয়ে কথা বলে না, মাঠের ভিতরে অনেক সময় হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু মানুষ বলে ফেলে। হ্যাঁ, খালেদা জিয়াও বলেছিলেন গোপালগঞ্জের নাম বদলে দেব একটা ঘটনার প্রেক্ষিতে, এবং আমি মনে করি ওটা জাস্টিফাইড ছিল, একদম সঠিক কথাই বলেছিলেন। কিন্তু এটা তো উনি আসলে তো উনি কোনো নির্দেশনা দিয়ে যান নাই, বা এই কথাটা একবারই বলেছেন, আর 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 বলেন নাই। বা তারেক রহমান এসে তার মায়ের ইচ্ছা পূরণের জন্য গোপালগঞ্জের নাম তো বদলে দেন না। তারেক রহমান রাজনীতিতে অনেক রকম একটু পরিবর্তন আনার চেষ্টা করছেন, ওনার জেস্টার্স, ওনার ড্রেস সেন্স, ওনার অফিস আওয়ার্স যে মেনটেন করেন, ওনার পরিবারের সাথে যেভাবে ডিল করেন, সিনেমা দেখতে যান, এগুলো খুব আরবান সফিস্টিকেটেড এবং অনেকটা ওয়েস্টার্ন পলিটিশিয়ানদের মতো করে চলা তার যে ইয়েটা। কারণ ওনার রাজনীতি শুরু করেছেন উনি দেশে, কিন্তু উনি রাজনীতি সম্পর্কে সম্ভবত আমি ধারণা করে নিচ্ছি যে উনি শিখেছেন এবং পড়াশোনা করেছেন অনেকটাই তার এই লন্ডনের যে 17 বছর ছিলেন, এটা উনি কাজে লাগিয়েছেন নিজেকে ঋদ্ধ করার জন্য, সমৃদ্ধ করার জন্য। কিন্তু তার যে তাকে খুশি করার জন্য উনি নিশ্চয়ই খুশি হন নাই, আমি এটা বলাই যেতে পারে যে একজন, কারণ শফিউল আলম প্রধানের দলটি বিএনপির সাথে ছিল আন্দোলনে, বহু বছর ধরে তারা একসাথে। যখন তার বাবা শফিউল আলম প্রধান, তার নামে অনেক রকম কথাবার্তা আছে, মামলা ছিল, জিয়াউর রহমান তাকে উনি একটি হত্যা আছে যে মহসিন হলে যে 7 জন, মহসিন হলের সামনে টিভি রুমের সামনে 7 জন ছাত্রকে 74 সালে হত্যা করা হয়, সেটা সেই মামলা ওনার ফাঁসি হয়েছিল, জিয়াউর রহমান ওটা মওকুফ করে দেন এবং রাশেদ প্রধানের জন্ম তার বেশ পরে। সেগুলো প্রসঙ্গে আসলে এটার সাথে রিলেটেড না। অনেকে বলছেন যে তার রাশেদ প্রধানের
জিয়া পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। তো এটা তো পলিটিক্সে অনেক সময় রেটরিক অনেক কিছু ব্যবহার হয়, এবং যে শব্দটা বলেছেন সেটা আপত্তিকর হলেও ঠিক গালির পর্যায়ে ভুক্ত নয়। হ্যাঁ, আর এটা যেটা বললাম যে আগে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী অনবরত এই শব্দটা ব্যবহার করতেন, মানে তারেক রহমানের নাম উঠলেই উনি এই শব্দটি ব্যবহার করতেন। তারপরে যেটা বললাম যে লেফটিস্ট যে নেতা, উনি অত্যন্ত বাজেভাবে প্রধানমন্ত্রীকে মন্তব্য করেছেন। এটা তো তারা করেনি ভালো করেছে। তারা যে ওই নেতার বাসা ঘেরাও করে ইয়ে করে নাই, মব সৃষ্টি করে তাকে হেনস্থা করার চেষ্টা করে নাই, এটা ভালো কাজই করেছে। কিন্তু পিক অ্যান্ড চুজ করার দরকারটা কি? পিক অ্যান্ড চুজ করছেন কেন আপনারা? আপনারা তো বিএনপির জনপ্রিয়তা তো আপনাদের কমে আসবে আপনাদের এরকম এই ধরনের আচরণের কারণে। আপনাদের মানে কি বলবো, এটা তো লজ্জাজনক ব্যাপার। আপনারা আশা করি আমরা এরকম আসলে কি বলবো, বা আশা আসলে করা মুশকিল, কারণ যেভাবে আগাচ্ছে এগুলো থামে না। যেভাবে এরকম একের পর এক লোকজনকে বিরুদ্ধে মামলা হচ্ছে, উঠায় নেওয়া হচ্ছে, কি প্রধানমন্ত্রীকে বিষোদ্গার করেছেন, প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন। সরকারকে সমালোচনা করবে না, কাকে সমালোচনা করবে? সরকার হচ্ছে সবচেয়ে বড় টার্গেট সমালোচনা করা। তো আপনারা তো এখন মিডিয়াও এগুলো এখন আর আনছে না। মিডিয়াও এক ধরনের মানে একটা তো আছেই তাকে তোষামত করার প্রবণতা, আরেকটা হচ্ছে একটা ভয়ও ঢুকে যাবে। তো এটা নিশ্চয়ই তারেক রহমান চান না। উনি তো বলেছেন যে উনি এমন একটা সমাজ চান যেখানে সব মতামতের মানুষ এখানে থাকবেন, অপরাধীরা ছাড়া। ক্রিমিনাল যারা তারা তো ক্রিমিনালই, কিন্তু সব মতামতের মানুষ, সব বিশ্বাসের মানুষ এখানে পুরো রাইট পাবে, এবং উনি প্রধানমন্ত্রী, ওনাকে সমালোচনা করা হবে। যদিও এটাকে আমরা রিপাবলিক বলি, যদি এটাকে প্রজাতন্ত্র বলা হয়, সেখানে প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে হবে। শেখ হাসিনাকে সমালোচনা করা যেত না, তাকে নিয়ে কার্টুন আঁকা যেত না, তাকে নিয়ে গান করা যেত না, মানে ব্যঙ্গ কিছু করা যেত না, এবং তাকে তো এই ধরনের শব্দ তো প্রশ্নই ওঠে না। আয়নাঘর ছিলই। হ্যাঁ, তো ওই দৃষ্টান্ত যদি এখন বিএনপির ভিতরে নিশ্চয়ই ঢুকে পড়েছে কিছু লোকজন যারা ওই লিগাসি বহন করছে, যে বিএনপির এরকম জিনিস না, বিএনপির ভিতরে সহনশীলতা অনেক বেশি ছিল। আমরা দেখেছি যেটা ইতিহাস, অন্তত আরবান সিটি, কিছু গ্রামাঞ্চলে বা হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে কিছু আইসোলেটেড ইনসিডেন্টস হয়েছে বিএনপির বিভিন্ন সময় যারা তারা ক্ষমতার ক্ষমতায় ছিল। তো কিন্তু এটা তো হতে পারে না। আর যেরকম বললাম, এটাতে একটা আছে, ডোমিনো এফেক্ট আছে। তো আপনি এটা শুরু করে দিলেন রাশেদ প্রধানের বাড়িতে, 2 দিন পরে জামাত নেতার বাড়িতে, 3 দিন পরে এনসিপি নেতার বাড়িতে, কি একটা কথা বললেই হলো। যেমন আমাদের এখানে এক শ্রেণীর মৌলবাদী লোকজন আছেন যারা কথায় কথায় তারা ধর্মীয় অনুভূতিতে তাদের আহত হয়, এবং তারা গিয়ে মাজারে হামলা করেন, অমুক মানুষকে লাশ তুলে পুড়িয়ে দেন। তো এগুলো অমুক সংবাদপত্রের অফিসে তারা আক্রমণ করে বসেন। তো বিএনপিকে সেই পথে হাঁটতে চায়? বিএনপিকে 51% মানুষ যে ভোট দিয়ে ক্ষমতায় আনলো এবং 2/3 বেশি আসন পেল বিএনপি, তার কাছে তো আরেকটু বেটার। আপনারা পার্লামেন্টে দেখেন না আপনাদের মানুষজন কিভাবে কথা বলেন, বা আপনাদের নেতারা কিরকম আচরণ করেন, বিরোধী পক্ষের সাথে তাদের বাক্য বিনিময়গুলো দেখেন না, মানে ফটোতে দেখেন না, আপনারা ভিডিও দেখেন না? তারেক রহমান তো কয়দিন আগেও বলল, মানে উনি প্রধানমন্ত্রী স্পষ্ট বললেন যে আমরা সবার ঐক্য দরকার, জাতীয় ইস্যুতে মতভেদ থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্য দরকার, কারণ শত্রু এখনো সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী একেবারে অ্যাকুরেটলি পিন পয়েন্ট করেছেন।
তো আপনারা বিরোধী কাউকে টিকতে দেবেন না, কোনো কিছু হলে পাকিস্তানি দালাল বলবেন। আপনাদের তো বলা হতো একসময় পাকিস্তানের দালাল, পাকিস্তানে চলে যাও, এটা তো জামাত বিএনপির লোকজনকে বলা হতো। হ্যাঁ, আমরা তো শুনেছি, সেই সময় তো আপনারাও শুনেছেন, পার করে এসেছেন। এখন হঠাৎ করে আপনাদের কি হলো? আপনাদের আর একটু সংযত হওয়া দরকার। হ্যাঁ, বাক স্বাধীনতার সীমার কথা বলছেন যে যা খুশি বলা যাবে না, ঠিক আছে, তো একেবারে যা খুশি তা বলা যায় না। আমাদের সোসাইটির প্রেক্ষাপট নিতে হবে, আমাদের ক্ষমতাসীন দলের মানুষদের সেন্টিমেন্টকে একটু বেশি বিবেচনায় নিতে হয়। এটা বাংলাদেশের বাস্তবতা। এটা একদিনে চাইলেই আপনি ট্রাফালগার স্কোয়ার বা হ্যাঁ প্যারিস হয়ে যাবে না এটা এখানে। কিন্তু আমাদের তো সেদিকে যেতে হবে, একটা উন্নত গণতান্ত্রিক আবহ তৈরি করতে হবে, তো আবহাওয়া তৈরি করতে হবে। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট থেকে বিরত থাকেন। আপনারা যারা প্রধানমন্ত্রীকে সমালোচনা করেন বা কটূক্তি করেন, আপনারা তাদেরকে অন্যভাবে জবাব দেন, এবং আপনারা যদি অ্যাগ্রিভড ফিল করেন সেভাবে কোর্ট তো আছে, কোর্টে যান। মানহানিকর মন্তব্য থাকলে মানহানির মামলা দেওয়া যেতে পারে, কিন্তু সমালোচনার জন্য কাউকে অ্যারেস্ট করা বা তার বাসায় গিয়ে হামলা করা বা কোনো সাংবাদিকের কি পোস্টের কারণে তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া, এগুলো মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরকারের মাত্র 2 মাস হলো, এর মধ্যে বিএনপি পন্থী কিছু অ্যাক্টিভিস্টও বলছেন যে সরকারের, সায়ন্ত শেখাওয়াত নামই বললাম, উনিও কিছু রিজার্ভেশন ব্যক্ত করেছেন। তো রিয়েল বিএনপির লোকজনকে আরেকটু ফোরফ্রন্টে আসতে হবে। এই ধরনের দাঙ্গাবাজ দঙ্গলবাজদেরকে আরেকটু কন্ট্রোলে নিয়ে আসে, এবং আপনাদের বক্তব্য তো অন্যরা আহত হচ্ছে হয়। তো এটা কি তারাও বাসায় হামলা করবে? এটা কি দেশে কি মানে সরকারি দল বলে আপনারা বিশেষ প্রাধান্য পেয়ে যাবেন? পায়, বাংলাদেশে পায়। আমরা তো আশা করেছিলাম যে 2/3 মেজরিটি নিয়ে 51% ভোট যারা পেয়েছেন তারা একটু অন্যরকম করবেন, এবং যেই দলের নেতা 17 বছর লন্ডনের মতো, যেখানে ইংল্যান্ড আমরা জানি গণতন্ত্রের সূতিকাগার, সেখান থেকে উনি এসছেন, 17 বছর ছিলেন, উনি তো এগুলো হ্যান্ডেল করবেন আর একটু বেটার ওয়ে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর কি বলার আছে?